আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের আমার ছোট ভাই ও বোনেরা, তোমরা যারা বায়োলজিতে ইন পার্টিকুলার একটু ভীত, তোমাদের নিয়েই আয়োজন আমাদের কিউএনএ এসএসসি সাজেশন পার্ট 2 তে তোমরা চলে আসছো। অর্থাৎ আমি ধারণা করে নিচ্ছি যে পার্ট 1 তোমরা অলরেডি দেখে ফেলেছো, তোমরা অলরেডি নোট করে ফেলেছো, বা হয়তো তোমরা অলরেডি আমাদের যে বইটা রিসোর্স হিসেবে নিচ্ছি এই সাজেশন এর জন্য ওটা কালেক্ট করে ফেলেছো। তাহলে এখন আমরা পার্ট 2 তে চলে আসছি, যেখানে আমরা চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত কোন কোন টপিকগুলো সিকিউর জন্য পড়তে হবে সেগুলোর দিকে তাকাবো। তো চলো শুরু করা যাক চ্যাপ্টার 8 দিয়ে। চ্যাপ্টার 8 আমাদের কিডনির চ্যাপ্টার, তাই না? তো বইটা আমি হাতে নিয়ে নিলাম এবং এখানে আমি ওপেন করতেছি বায়োলজির চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 আমাদের কিডনির চ্যাপ্টার, অনেকেরই অনেক পছন্দের একটা চ্যাপ্টার, কেননা এখানে টপিকের সংখ্যা একটু কম, যার ফলে ইজিলি কমন পাওয়া যায়। তো অধ্যায়ের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। ওকে, রেচন প্রক্রিয়া অধ্যায়ে আমাদের উদ্দীপকগুলো সবসময় নর্মালি হয় একটা কিডনির ছবি দিয়ে রাখছে অথবা নেফ্রনের আইডিয়া দিয়ে রাখছে, যে উক্ত অঙ্গের গঠন এবং কাজের একক এভাবে করে দিয়ে রাখছে। সো নেফ্রন বা কিডনির আইডিয়া দিয়ে দিবে। এই অধ্যায়ে সবার প্রথমে যে ছবি দুইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কিডনির ছবি এবং নেফ্রনের ছবি। এছাড়াও সব থেকে ভালো হয় যদি তুমি 4-4 তুলতে চাও ঘ নম্বরের ডায়ালিসিসের প্রশ্নে, তাহলে সেখানেও একটা ছবি দেওয়া। এই জিনিসগুলো যদি তুমি করো তাহলে বাকিদের চাইতে আগায় থাকবা। হ্যাঁ, ছবি হয়তো ডিরেক্টলি চাইবে নেফ্রন বা কিডনির ক্ষেত্রে, কিন্তু ডায়ালাইসিসেরটা নর্মালি তারা বলে দেয় না যে চিত্রসহ ব্যাখ্যা করো। তবুও আমি সাজেস্ট করব তোমাদেরকে ডায়ালাইসিসের চিত্রটাও বইয়ে যেভাবে আছে কয়েকবার প্র্যাকটিস করে ফেলা, তাহলে ইজিলি মার্ক তুলতে পারবা, বাকিদের চাইতে 1 মার্ক বা 2 মার্ক হইলেও আগায় থাকতে পারবা। তো এইখানে সবার আগে কি বললাম আমি, টপিক ওয়াইজ যদি আগাই, বৃক্কের গঠন ও কাজ, নেফ্রনের গঠন ও কাজ। এরপরে আমাদের এখান থেকে পড়তে হবে ডায়ালাইসিস প্রক্রিয়া, এবং এই তিনটারই কিন্তু তোমাদেরকে বললাম আমি ফিগার প্র্যাকটিস করতে। এছাড়াও যেটা স্কিপ না করা যাবে না সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন এবং মরণোত্তর বৃক্কদানের ধারণা, কেননা মাঝে মাঝে উদ্দীপকটা এমন দিয়ে দিবে যে তারা কোয়েশ্চেন করবে যে ওই লোকের ক্ষেত্রে টিস্যু প্রতিস্থাপন করা প্রয়োজন, বা হয়তো যে ডায়ালাইসিস দিয়ে আর কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে, হয়তো আমাদের মরণোত্তর বৃক্কদানের ব্যাপারটা তখন চলে আসবে এবং ওটা তখন আমরা লিখব। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9 কি আছে আমাদের? চ্যাপ্টার 9 হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। দৃঢ়তা প্রদান ও চলন, এটাকে আমরা অনেকে বোনসের চ্যাপ্টার বা হাড্ডির চ্যাপ্টার বলে ডাকে থাকি। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন হয় না অ্যাকচুয়ালি। সো স্বাভাবিকভাবেই যে এটা যদি তোমরা সিকিউর জন্য টার্গেট করো তাহলে একটু রিস্কি হয়ে যায় ব্যাপারটা, কেননা দেখা গেছে টার্গেট ঠিকই করছো কিন্তু পরীক্ষা হলে দেখতেছো যে এখানে প্রশ্নই করেনি, তাহলে তুমি অ্যান্সার করবা কিভাবে? স্টিল তবুও যদি পড়ে রাখতে চাও, তোমরা মনে করো যেহেতু হ্যাঁ টপিকের পরিমাণ কম, পড়েই রাখি, সেক্ষেত্রে আমরা কি কি টপিক পড়তে যাচ্ছি এই চ্যাপ্টারে? আমরা এই চ্যাপ্টারে অস্থি এবং অস্থিসন্ধির কাজ খুবই গুরুত্বপূর্ণ। যদি বলি এই অধ্যায়, হ্যাঁ এমনিতেই তো প্রশ্ন কম হয়, তবুও যে টপিকগুলো প্রশ্ন হয় যখন হয় তখন তার মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন প্রকার অস্থি এবং অস্থির কাজ এবং পেশির ক্রিয়া। এই দুইটা টপিক থাকেই থাকে। বিভিন্ন প্রকার অস্থি সন্ধি, সাইনোভিয়াল অস্থি সন্ধি, গম্ফোসিস অস্থি সন্ধি, এগুলো যেগুলো আমাদের বইয়ে আছে ওইভাবেই পয়েন্ট করে করে লিখলে ইজিলি মার্ক পাবো। সেই সাথে ফিগার প্র্যাকটিস করব, অস্থি সন্ধির যে ফিগারটা দেওয়া আছে সেটা। এবং তারপরে যদি আমি আরেকটু পড়তে চাই এই অধ্যায়ে, যে আমি কোনো কিছুই বাদ রাখবো না এই অধ্যায়ে, সেই ক্ষেত্রে আমাকে টাচ করতে হবে যে পার্টটা, সেটা হচ্ছে আর্থ্রাইটিসের কারণ, লক্ষণ এবং প্রতিকার। খুব বেশি বার এসছে এমনটা না, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে ময়মনসিংহ বোর্ড 25 সালে আবার এখান থেকে প্রশ্ন হয়েছে। তো তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে যে যদি আমি এই অধ্যায় টাচ করি আর সবই পড়তে চাই, তাহলে অস্থি সন্ধির গঠন, কাজ, পেশির ক্রিয়া অর্থাৎ মুভমেন্টে কিভাবে পেশি সাহায্য করতেছে ফিগার সহ প্র্যাকটিস করব, এবং সেই সাথে আর্থ্রাইটিসের কারণ, লক্ষণ এবং প্রতিকার। তারপরে চলে আসি দশম অধ্যায়। দশম অধ্যায়ে সমন্বয়। এই অধ্যায়টা আমাদের মধ্যে যাদের মোটামুটি মেডিকেলে পড়ার ইচ্ছা তাদের অনেকেরই পছন্দের একটা অধ্যায়। আমার নিজেরও এইটা এসএসসিতে থাকতে একটা পছন্দের অধ্যায় ছিল, এবং আলহামদুলিল্লাহ এখন এই চ্যাপ্টারটারই অনেক ডিটেলস পড়া লাগে যেহেতু মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। সো তো চলো তাহলে দশম অধ্যায় নিয়ে একটু আলোচনা করা যাক। দশম অধ্যায়ে প্রশ্নের টপিক হচ্ছে, সবার আগে আমি যদি সিকোয়েন্সিয়ালি আগাই, নট অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স, যদি সিকোয়েন্সে আগাই অধ্যায়টা, তাহলে সবার আগে ব্রেইন এর
অংশগুলোর গঠন কাজ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের গঠন কাজ মনে রাখবো। তারপরে নিউরনের গঠন কাজ, খুবই 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 গুরুত্বপূর্ণ নিউরনের গঠন কাজ। এবং তারপরে চলে আসি প্রতিবর্ত ক্রিয়া। এই অধ্যায়ে ছবি সহ প্র্যাকটিস করতে হবে প্রতিবর্ত ক্রিয়াটা। প্রতিবর্ত ক্রিয়া, হ্যাঁ ঠিক আছে লিখবা, তুমি খুব ভালো প্যারা করে লিখলা, খুবই ভালো কথা, কিন্তু ওই তো মোমবাতি দেওয়া যে ফিগারটা বইয়ে দেওয়া আছে সেটা প্র্যাকটিস করতে হবে। ইনফ্যাক্ট প্রতিবর্ত ক্রিয়া নিয়ে যদি প্রশ্ন করে তাহলে তারা হিন্টসটা এইভাবেই দিবে। উদ্দীপকে বলে রাখবে যে হচ্ছে আলপিনে পা পড়া মাত্র সরাই ফেললো, বা হয়তো মোমবাতির আলোতে পা বা হাত পড়া মাত্র পাশ বা হাত সরাই ফেললো। এই ধরনের প্রশ্ন উদ্দীপকে তারা দিয়ে রাখবে। উদ্দীপকটা দেখেই বুঝতে হবে যে প্রতিবর্ত ক্রিয়া নিয়ে কথা বলছে, এবং সেটা ব্যাখ্যা করার সময় বইয়ের ছবিটাই কিন্তু দিতে হবে। এবং তারপরেই এই অধ্যায়ে তুমি যদি মনে করো যে আর কোনো টপিকই বাদ রাখবো না, সবই পড়বো, তাহলে ব্রেইন বা এক কথা বলতে পারো যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশগুলোর কাজ পড়বো, নিউরনের গঠন এবং কাজ পড়বো, প্রতিবর্ত ক্রিয়া নিয়ে পড়াশোনা করব। এবং তারপরেই টুকটাক আর যদি আমি পড়তে চাই স্ট্রোক, একদম লাস্টে যেই ডিজিজগুলো দেওয়া আছে এই অধ্যায়ে, ওই ডিজিজগুলোর মধ্যে স্ট্রোক এর কারণ পড়বো, লক্ষণ পড়বো, স্নায়ুতন্ত্রে তামাক ও মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব পড়বো, স্নায়ুতন্ত্রের বই করলো, এবং অস্বাভাবিক যে সমস্যাগুলো আমাদের বইয়ে দেওয়া আছে ওগুলো এক নজর করে পড়ে যাব। খুব বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো না, বাট মাঝে মাঝে দিয়ে দেয়। তো তোমার বোর্ডে তুমি যদি আনলাকি হয় এবং তোমার বোর্ডে এটা দিয়ে দেয় তাহলে কি করবা? সেক্ষেত্রে যদি তুমি আনসার করতেই চাও এগুলো আমাদেরকে পড়ে যেতে হবে। বাট ব্রড স্পেকট্রামে যেগুলো না পড়লেই নয় সেগুলো অলরেডি শুরুতেই বলে ফেলছি। আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো আছে তাদের গঠন কাজ, প্রতিবর্ত ক্রিয়া এবং নিউরনের গঠন কাজ। তো এই ছিল মোটামুটি 10ম অধ্যায়। এবং সবশেষে আমাদেরকে যেই, সবশেষে না অ্যাকচুয়ালি তারপরে 11 অধ্যায়ের নাম হচ্ছে জীবের প্রজনন। জীবের প্রজনন, যদিও অধ্যায়টার নাম জীবের প্রজনন, বাট ইন পার্টিকুলারলি উদ্ভিদের প্রজনন পার্টটাই বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই বারবার প্রশ্ন হয়। আমি যদি বইটা খুলে দেখি দেখবো যে সুপুষ্পক উদ্ভিদের যৌনজনন এই টপিক থেকে, দেখো তোমাদেরকে দেখাতে পারতেছি কিনা, 4 লাইন ধরে প্রশ্ন হয়েছে বলছে। ঢাকা বোর্ড 22-এ, 23-এ, ময়মনসিংহ বোর্ড 21-এ, 23-এ, 24-এ, দিনাজপুর বোর্ড 21, 22, 23, তো টানা দিয়ে দিচ্ছে 21, 22, 23, মানে বুঝতে পারছো যে টানা 3 বছর প্রশ্ন হচ্ছে এমন একটা টপিক এটা, সুপুষ্পক উদ্ভিদের যৌনজনন, এবং এটা চিত্রসহ প্র্যাকটিস করতে হবে। তারপরেই প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ, ফুলের ছবি তো প্র্যাকটিস করবো। ইন পার্টিকুলারলি জবা ফুলের ফিগারটাই আমরা প্র্যাকটিস করি, ওটা চারটা স্তবকই আমরা এক্সক্লুসিভলি দেখাইতে পারি। তারপরে মানব ভ্রূণের বিকাশ, যদি আমি পড়তে চাই সব কিছু, তাহলে মানব ভ্রূণের বিকাশ, প্রজননে হরমোনের ভূমিকা, প্রাণীর অযৌন এবং যৌন প্রজনন, এবং মানবদেহে এইডসের সংক্রমণ প্রতিরোধ এবং প্রতিকার, এই কয়েকটা টপিক পড়বো। যেগুলো যদিও লাস্টের দিকে যে টপিকগুলো বললাম সেগুলো সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ না, মানে আমরা প্রতি বছর প্রতিটা বোর্ডে এই প্রশ্ন পাই না, বাট মাঝে মাঝে কোনো না কোনো একটা বোর্ডে এই প্রশ্ন করে বসে। তো তুমি যদি আনলাকি হও এবং এই প্রশ্ন দিয়ে বসে, এবং তুমি যদি চাও তবু আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করবো, তাহলে এই টপিকগুলো পড়ে যেতে হবে। লাস্টে যে কয়েকটা নাম বললাম আমি আরেকবার যদি রিক্যাপ দিয়ে দিই: মানব ভ্রূণের বিকাশ, প্রজননে হরমোনের ভূমিকা, অযৌন এবং যৌন জনন, মানবদেহে এইডসের সংক্রমণ, কারণ, প্রতিরোধ এবং প্রতিকার। এগুলো না হয় ছিল এটা। আর আমি যদি ইম্পর্টেন্টগুলোর আরেকবার রিক্যাপ করাই দিই: সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন, প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ, মানব ভ্রূণের বিকাশ। এই ছিল এই অধ্যায়ের সিকিউর টপিক। তারপরে আমি চলে যাই 12 অধ্যায়ে। জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়টার মধ্যে অনেকে আবার কনফিউজ থাকে, ডিএনএর গঠন অনেকে আবার কনফিউজ থাকে, ওটা একটু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখবা। কেননা এই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক আমি যদি বলি তাহলে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান অর্থাৎ ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, এগুলোর গঠনটা সবথেকে বেশি আসে। ডিএনএ, আরএনএ এর গঠন, তারপরে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা। উদ্দীপকে দিয়ে রাখবে 2 জন মানুষের নাম, একটা ছেলে একটা মেয়ে, বলে রাখবে যে হচ্ছে উদ্দীপকে ওদের দুজনের মধ্যে তাদের সন্তানের লিঙ্গ নির্ধারণের কার ভূমিকা রয়েছে। অবশ্যই বাবার, পুত্র বা স্ত্রী, পুত্র বা কন্যা যাই হোক না কেন, এর পেছনে লিঙ্গ নির্ধারণের সন্তানের তাই হচ্ছে বাবা।
তো এই বিষয়টা ওখানে তুলে ধরতে হবে। তারপরে ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, যদি তুমি এক্সট্রা সবকিছু পড়তে চাও তাহলে ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা পড়বা। প্রজাতির টিকে থাকার বিবর্তনের গুরুত্ব, যদিও বিবর্তন থেকে সবসময় প্রশ্ন হয় না, বাট তুমি যদি পড়ে রাখতে চাও বিবর্তনের টিকে থাকার জন্য বিবর্তনের গুরুত্বটাও পড়ে ফেলবা। তো এই ছিল এই অধ্যায় থেকে। অধ্যায়ের টপিকের সংখ্যা আসলেই কম, অধ্যায়টা আকারে মোটাসোটা দেখে মনে হলেও কিন্তু টপিক কমই। ডিএনএ আরএনএর গঠন, ক্রোমোজোমের গঠন, লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা, এরপরেই হচ্ছে জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে, থ্যালাসেমিয়া, রাতকানার মতো ডিসঅর্ডারগুলো থেকে প্রশ্ন হতে পারে, রেয়ারলি বাট হতেই পারে। আর সবশেষে হচ্ছে যদি সবই পড়তে চাও তাহলে বিবর্তনের ধারণাটা নিয়েও পড়তে হবে, সাথে আমাদের ডিএনএ টেস্টের অবদান বা ডিএনএ টেস্টের গুরুত্ব, এই কয়েকটা। তাহলে এই ছিল হচ্ছে 12 অধ্যায়। 12 অধ্যায় ইন পার্টিকুলার ফিগার ড্র করা শিখতে হবে ডিএনএ আরএনএ, না হলে মোটামুটি বলা যায় যে এই অধ্যায়ে মার্ক পাবা না, কেননা ফিগার ছাড়া ইনফ্যাক্ট বলেই দিবে এই অধ্যায়ের প্রশ্নে যে ডিএনএ এর গঠন তুমি চিত্রসহ দেখাও। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে 13 অধ্যায়ে জীবের পরিবেশ। ওকে, পরিবেশ অধ্যায়টা মোটামুটি সবারই প্রিয়। মোটামুটি না পড়াশোনা করে গেলেও এইখান থেকে বানায় ছানায় লিখে দেওয়া যায়, তাই সবারই ভালো লাগে এই অধ্যায়টা। ইজিলি মার্কও ক্যারি করা যায়। তবুও আমি যদি বলে দিতে চাই যে কি পড়তে হবে, তোমরা হয়তো এটা অলরেডি জানো, এটা খুব একটা বলে দেওয়ারও প্রয়োজন পড়বে না। ওই খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল বানাইতে বলবে, উদ্দীপকে কিছু প্রাণী দেয়া থাকবে, ওই প্রাণীগুলোকে নিয়ে তোমাকে খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল বানায় দিতে হবে, এবং সেই সাথে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। যে কোনো একটা ব্যাঙ যদি হঠাৎ করে হারায় যায় তাহলে ঘাসফড়িং তার যেটা খাদ্য ওটার পরিমাণ বাড়ে যাবে। কেন? কেননা বাস্তুতন্ত্রে ঘাসফড়িংকে খাওয়ার জন্য কোনো প্রাণী নেই, তাহলে ঘাসফড়িংয়ের সংখ্যা তো বাড়েই যাবে। তাহলে কি ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে? এই ব্যাখ্যাটা, এই ভারসাম্য রক্ষায় যে সবারই অবদান আছে, এটা ঘ নাম্বারে লিখতে হয়, এবং গ নাম্বারে লিখতে হয় ওই ফিগার ড্র করে যে খাদ্য জালটা কিরকম হবে ওই প্রাণীদেরকে নিয়ে। নর্মালি এটাই ছিল 13 অধ্যায়। 13 অধ্যায় সবারই প্রিয়, এবং আমি এনকারেজ করবো সবাই অ্যান্সার করার ট্রাই করবা যদি প্রশ্ন হয় আর কি। এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। এই অধ্যায়টাও অনেকেরই প্রিয়, কেননা অধ্যায় টপিক মাত্র 4টা। টিস্যু কালচারের গুরুত্ব, টিস্যু কালচারের ধাপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ। ধাপগুলো আমরা অবশ্যই ফিগার ড্র করে দিব। টিস্যু কালচারের যে ফিগারটা বইয়ে দেওয়া আছে সুন্দর করে সেটা আমাদেরকে শিখে নিতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ফিগারটা আছে সুন্দর করে সেটা শিখে নিতে হবে। শিখে নিলে ইজিলি 3-3 ওই জায়গাগুলোতে পাওয়া যাবে। ঘ নম্বরে আসবে গুরুত্ব, গ নম্বরে আসবে ধাপ। নর্মালি এভাবে প্রশ্নগুলো হয় এই অধ্যায়ে। এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি বলা যায় যে পার্ট 1 এবং পার্ট 2 মিলায় 14টা চ্যাপ্টারই টাচ করছি কোন কোন টপিক পড়া লাগবে। বাট আমি ইন পার্টিকুলার গ আর ঘ নাম্বার নিয়ে আলোচনা করছি। ক খ এর জন্য কি করবো ভাইয়া? ক খ এর জন্য অ্যাকচুয়ালি আমাদের এই বইটা তোমাদেরকে হেল্প করবে। এই বইয়ে 2টা পার্ট আছে। আমি এতক্ষণ পার্ট 1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম, এটা হচ্ছে পার্ট 2, একটু বেশি মোটা কাটা দেখতেই পাচ্ছি। এই পার্ট 2 তে অ্যাকচুয়ালি ক আর খ গুলোর উত্তর দেয়া আছে, তো আমাদের কষ্ট করে আর বই খুঁজতে হবে না, বইয়ের তথ্যটাই এইখানে দেয়া আছে, যার ফলে আমরা ক খ গুলো একটা বইয়ের মধ্যেই পুরোটা পেয়ে যাচ্ছি। অবশ্য আমি যদি একটু ডিটেলসে বলতে চাই, বায়োলজি বাদ দিয়ে অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, প্রত্যেকটারই কিন্তু এখানে ক খ গুলো দেওয়া আছে। সো ক খ এখান থেকে আমরা পড়ে নিব। গ খ যেগুলো আমি বললাম সেগুলো বই থেকে দেখে নিব, ফিগার প্র্যাকটিস করব, এবং উদ্দীপক বারবার দেখে নিজেকে ইউজ টু করায় নিতে হবে যে উদ্দীপকে এই জিনিসটা বলা মানে এই জিনিসটা তার উত্তর হিসেবে চাচ্ছে। এটা গেল। এবং তাহলে এমসিকিউর জন্য তো ভাই বই ডিটেলস পড়াই লাগবে। আর সিকিউ নিয়ে যা যা কিছু আলোচনা করার ছিল সব আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেলছি। তোমাদের এই 2 পার্টের যে আয়োজন সাজেশনে গ, ঘ এবং ক, খ, ক, খ নিয়ে আসলে কিছুই তেমন বলিনি। এর কারণটা হচ্ছে যে ক, খ পড়ার জিনিস। এটা সাজেশন 2-1টা করে আমি তোমাদেরকে এভাবে গ আর ঘ এর মতো বলে দিতে পারবো না। ক, খ অনেক প্রশ্ন আছে। আর অনেক প্রশ্ন একটা অধ্যায়ে যদি হয় 14টা অধ্যায় মিলায় কতগুলোই না হবে। ওই সবগুলো তোমরা এখান থেকে পড়ে ফেলবা। কেননা 2টা পার্টের ভিডিওতে আর ক, খ কয়টাই বা পড়ায় দিব। পড়ায় দেওয়ার তো কোনো মানে হয় না, তোমরা নিজেরাই পড়ে ফেলবা। গ, ঘ, গ, ঘ কি কি পড়তে হবে বুঝে ফেললা। ওই জায়গাগুলো যে জায়গায় ভুল হয় সেগুলো আমি আলোচনা করে ফেলছি। যেভাবে প্রশ্ন হয় উদ্দীপকে সেটাও মোটামুটি বলে দেওয়ার ট্রাই করছি। এখন তোমাদের কাজ হবে এই আইডিয়াগুলো নিয়ে বইটা নিয়ে পড়তে বসে ফেলা। কেননা আমি যতই তোমাদেরকে সাজেশন দেই না কেন, আমি তোমার হয়ে পড়ে ফেলতে পারি না। তাই
ভিডিও শুনে যতই মোটিভেটেড হয়ে যাও না কেন, ঠিক আছে আমি তো এখন আইডিয়া পেয়ে গেছি 14টা অধ্যায়ে কোথায় কোথায় প্রশ্ন হয়, কি কি প্রশ্ন হয়, এখনই আমি পড়তে বসবো। এই পড়াটা যেন রেগুলার বজায় থাকে, একদিন 2 দিন পড়াশোনা করে যেন থেমে না যাও, ঠিক আছে ভাইয়া? তাহলে তোমাদের সাথে আমার আপাতত জার্নিটা এখানে শেষ হচ্ছে। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকেই বেস্ট অফ লাক।